ক্লাবে সকলের সামনে কুপ্রস্তাব ও অশালীন আচরণ করার কারণে নিজের হাতে থাকা গ্লাসের সব শ্যাম্পেন ছুঁড়ে মারে ঐশ্বর্য কৌশিক শাহিনের দিকে। চোখে মুখে লাল আভা, ক্লাবের লাল নীল হরেক রঙের আলোতে বোঝা না গেলেও চেহারার অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছে ঐশ্বর্য ভয়ানক রেগে আছে। শুধু তাই নয়, তার সামনে থাকা কৌশিকও রেগে আছে। তার শার্টে মুখে শ্যাম্পেন ছুঁড়ে মারার ভয়াবহ অপরাধ যেন করে ফেলেছে ঐশ্বর্য। হাউ ডেয়ার ইউ! তোমার মতো মেয়েদের রাতে বেডে আর পরের দিন টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে। একটু বেশি সুন্দরীর জন্য অ্যামাউন্ট বেশি দিতে চেয়েছিলাম, এর জন্য অ্যাটিটিউড দেখাচ্ছ। শাট আপ ইউ ব্লাডি! তোমার ওই সব টাকা নিজের চরিত্রের ঢেলে যদি চরিত্রবান হতে পারো তাহলে কাজে লাগবে। ওইসব আমাকে দেখাতে আসবে না, নয়তো। রাগে চোখ মুখ লাল হয়ে এসেছে ঐশ্বর্যের। নাইট ক্লাবের নানান রকম আলোতে ঢাকা পড়েছে তার লাল চোখ জোড়া। বড় শ্বাস নিয়ে যুবকটির পাশ কাটিয়ে যেতেই যুবকটি রাগে জেদে শক্ত করে চেপে ধরে ঐশ্বর্যের হাত। যুবকটির সম্মানে আঘাত লেগেছে। এভাবে তাকে কেউ রিজেক্ট করেনি। তার উপর চোখে মুখে যেভাবে শ্যাম্পেন ছুঁড়ে মেরেছে, এই মেয়ের সাহস আছে বলতে হয়। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে ঐশ্বর্য, কিন্তু খুব একটা লাভ হয় না। বরং কৌশিক তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য অন্য হাত দিয়ে তার গালে থাপ্পড় মারতে চাইলে কৌশলে সেটাও ধরে নেয়। নাইট ক্লাবের লোকজনদের এসব দেখার সময় নেই। কেউ নেশা করছে, নয়তো ডান্স করছে, নয়তো কারো হুঁশই নেই। দুই একজন দেখলেও এসব পাত্তা দেয় না। আমাকে টাচ করার সাহস করছো তুমি? ফল খুব একটা ভালো হবে না, ছাড়ো আমাকে। রাগে দাঁত চেপে বলল ঐশ্বর্য। বড় বড় আঁখিতে তার ভয়াবহ দৃষ্টি কৌশিকের কাছে বেশ মজার। সে হেসে বলল, কাম অন বেবি, ইটস নর্মাল। সকালে কেউ কাউকে চিনব না, তাছাড়া তোমার মতো তেজি মেয়েকে আরও ভালো লাগে আমার। রাগে ফুঁসে উঠল ঐশ্বর্য। আমি তোর এমন অবস্থা করতে পারি যে সকালে এমনিতেই তুই চেনার অবস্থায় থাকবি না। এই মুহূর্তে আমি সেটাই চাইছি। লেটস গো। কৌশিক ছাড়ল না ঐশ্বর্যকে, বরং তাকে টেনে নিয়ে গিয়ে সিঁড়ির দিকে উঠে যেতে লাগলো। একসময় সিঁড়ি দিয়ে বেয়ে উঠে ঘরে আনা হলো ঐশ্বর্যকে। সিটকে ফেলে দিল কৌশিক তাকে। ঐশ্বর্য গিয়ে পড়তে পড়তে বেঁচে গেল। পিছন ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো সে। হালকা আলোতে মোটামুটি সব কিছু দৃশ্যমান। ঐশ্বর্য নেশার ঘরে থাকলেও এসব টানা হেঁচড়াতে কেটে গেছে নেশা। এখন তার মনে অন্য কিছুর নেশা কাজ করছে। কৌশিক এগিয়ে এলো ঐশ্বর্যের দিকে, ফিসফিস করে বলল, জোর জবরদস্তি একটু ভালো লাগে না মিস বিউটিফুল। তার থেকে বলো তোমার কত চাই, ততই দিব আমি টাকা, ততই দিব আমি টাকায় ভরিয়ে দিব। ঐশ্বর্য মুচকি হাসে, ঘাড় বাঁকিয়ে হেসে হেঁটে গিয়ে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে। চোখ ছোট করে মুখের হাসির রেশ রেখে বলে, টাকা, গহনাগাটি, লাক্সারি এসব কমন জিনিস, বাট আই এম নট কমন। আমি যেহেতু কমন না, আমার পছন্দ নিশ্চয়ই কমন হবে না। তো বলো বলো, কি চাই তোমার? বেশ আগ্রহের সঙ্গে এসে জিজ্ঞেস করলো কৌশিক। তোমার মৃত্যু। বেশ খুশি হয়ে থাকলেও নিমিষে মুখটা জড়িয়ে গেল কৌশিকের। মেয়েটা কি পাগল নাকি? তবুও কৌশিক মুখে হাসি ফুটিয়ে বলে, মজা করছো নাকি? এতক্ষণ মজাই করছিলাম, বাট নাও আই এম সিরিয়াস। তুমি জিজ্ঞেস করেছিলে না আমার কি চাই? এই মুহূর্তে তোমার প্রাণ আমি নিজের হাতে কেড়ে নিতে চাই। ঐশ্বর্য উঠে দাঁড়ায়, এগিয়ে আসে কৌশিকের দিকে। তার মুখে এখন হাসি, তবে হাসিটাতে কেমন জানি ভয়ানক হাসি নামে মানায়। সে কৌশিকের বুকের বাম পাশে হাত দিয়ে বলে, হঠাৎ করে এখানে যে হার্টবিট চলছে সেটা বন্ধ হয়ে গেলে কেমন লাগবে তোমার? তুমি কি ভেবেছিলে তুমি চেয়েছো জন্য আমাকে এই রুম অবধি আনতে পেরেছো? না, আমি চেয়েছি জন্য তুমি আমাকে এই অবধি আনতে পেরেছো। নাও ইটস মাই টার্ন। কৌশিকের মনে হলো নেশার ঘরে মেয়েটার মাথা পুরোটাই গেছে। তাতে কৌশিকের কি? সে তো চায় তো ঐশ্বর্যকে। সে স্বাভাবিক আছে কি নেই সেটা কি দেখার দরকার আছে? ঐশ্বর্যের হাত ধরতে নিল কৌশিক। হাত ধরতেই যেন ধারালো তীক্ষ্ণ কিছু একটা তার হাতে আঘাত করলো। আহ করে দুই ধাপ পিছিয়ে গেল সে। নিজের হাত চেপে ধরে ঐশ্বর্যের হাতের দিকে নজর দিল। কি আছে ওর হাতে? নিজের হাত তুলে ধরল ঐশ্বর্য। তার হাতে যেন নখ নেই, ছুরির ন্যায় ধারালো এক একটা নখ। স্বাভাবিকের চেয়ে বড় আকার ধারণ করেছে তার নখ। সেই সাথে নখের মাথা সরু হয়ে এসেছে, যা দিয়ে সহজে কাউকে আঘাত করা যায়। চোখ তুলে তাকালো ঐশ্বর্য। ঐশ্বর্যের চোখ জোড়া দেখে আরও ঘাবড়ে গেল কৌশিক। এটা কি মানুষ? চোখে যেন রক্ত বইছে, লাল চোখ জোড়া জল করছে। হা করলো ঐশ্বর্য। দুই ধার দিয়ে বেরিয়ে এলো ধারালো ও তীক্ষ্ণ দুটো দাঁত।
গায়ের লোম শিউরে উঠল কৌশিকের, হাসল ঐশ্বর্য, ঘাড় কাত করে বলল, টাচ করবে না আমাকে। দূরে যাও। কে তুমি? দূরে যাও আমার থেকে। ঐশ্বর্য আরও এগিয়ে গেল। আচমকা চোখের পলকে ঐশ্বর্য কৌশিককে ধরে এনে দেয়ালে ঠেকিয়ে তার গলা টিপে ধরল। সবই হলো ঝড়ের গতিতে। যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো কৌশিক। এতে ভাবান্তর হলো না ঐশ্বর্যের। তার চোখে জ্বলছে আগুন। মানুষ মেরে ফেলা তার নেশা। শুধু মানুষ কেন, প্রাণ নেওয়া যেন মজার খেলা। আর যদি কেউ তার অপছন্দের কাজ করে তাহলে তো কথাই নেই। ছটফটিয়ে পাশে একটা ফ্লাওয়ার ভাস ফেলে কৌশিক। সেটা কোনো রকমে হাতে নিয়ে ঐশ্বর্যের কপালের বাম পাশে আঘাত করতেই কৌশিককে ছেড়ে দিয়ে নিজের কপালে হাত দিল ঐশ্বর্য। চোখ খিচে দাঁড়িয়ে থাকলো কয়েক সেকেন্ড। চোখ খুলতে সে দেখল কৌশিক পালানোর জন্য প্রাণপণে দরজার দিকে ছুটছে। সেকেন্ডেই বিদ্যুতের গতিতে দরজার সামনে এসে দাঁড়ালো ঐশ্বর্য। থমকে গেল কৌশিকের পা। ঐশ্বর্য থেমে থেমে গর্জে উঠে বলল, ভ্যাম্পায়ারের সাথে ছুটলা কেন? এতটা সহজ নয় কৌশল। বাম্পার। ভ্যাম্পায়ার প্রিন্সেস ঐশ্বর্য। হাত পা কাঁপছে থরথর করে কৌশিকের। ধুল কিনারা পাচ্ছে না সে। গলা জ্বলছে তার, রক্তও পড়ছে হয়তোবা। সে বাঁচতে চায়। বুদ্ধি না পেয়ে এবার ঐশ্বর্যের গলা টিপে ধরে সে। ঐশ্বর্য কিছুটা চমকে গেলেও রেগে ওঠে প্রচুর। নিজের হাত কৌশিকের হাতে রাখতে যাবে, তৎক্ষণাৎ খুলে যায় রুমের দরজা। বাইরের আলোতে আর লোকজনের উপস্থিতিতে চোখ বন্ধ করে স্বাভাবিক হয়ে উঠল ঐশ্বর্য। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে ভাবতে থাকলো, সামনের লোকজন কি সব দেখে ফেললো? তাহলে আজই ওদেরও শেষ দিন হওয়া নিশ্চিত করতে হবে। এমন ভাবনায় ডুবে থাকতে থাকতে হঠাৎ করে অনুভব করলো কেউ তার কপালের আঘাত লাগা জায়গায় কিছু একটা চেপে ধরেছে। আস্তে করে চোখ মেলল ঐশ্বর্য। নাকে এলো এক অদ্ভুত সুবাস। মানুষের শরীরের ঘ্রাণ, তবে একটু অদ্ভুত। হয়তো পারফিউমের কারণে এমনটা লাগছে। চোখ খুলে স্পষ্ট তাকাতেই সামনে একটা প্রশস্ত বুক হাজির হলো, যা কালো কোট, লাল টাই আর সাদা শার্টের আস্তরণে ঢাকা। একবারে ফর্মাল ড্রেস আপ যাকে বলে। একজন পুরুষ তাকে স্পর্শ করেছে। পুরুষটি তার একটা হাত কপালে, অন্য হাত মাথা ধরে রেখেছে। কোনো বিশ্বের স্পর্শ নয় এটা। মাথা তুলে তাকালো ঐশ্বর্য। একটা সুন্দর মুখ তার চোখের সামনে। সুদীর্ঘ চোখে রাগী দৃষ্টিতে বেশ মানিয়েছে। চোয়াল শক্ত করে আছে লোকটা। কপালের চামড়াতে ভাঁজ পড়েছে কয়েকটা। খোসা খোসা দাড়িতে সে যেন একেবারে মানানসই। হঠাৎ ঐশ্বর্য লক্ষ্য করে লোকটা তার দিকে তাকালো। বুকের ভেতরটা যেন ধক করে উঠল তার। লোকটার চোখে হারিয়ে যাওয়া যায় নাকি? দেখতে থাকলো ঐশ্বর্য। এই দৃষ্টিতে ঐশ্বর্য হারিয়ে যাচ্ছে। আর ইউ ওকে? আই এম সরি, আমার আসতে লেট হয়ে গেল। ঐশ্বর্যের সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কি বলবে বুঝে উঠতে পারল না। হয়তো কিছু না বলাই ভালো। লোকটার ঠোঁট জোড়া আবারও নড়ছে। হয়তো একটু আগে এলে এই আঘাত লাগতো না তোমার। কি করব? আই ওয়াজ হেল্পলেস। একটা ডিলের জন্য এসেছিলাম, সেটা ফেলে রেখে আসতেও পারছিলাম না। ঐশ্বর্যের বেশ লাগছে কণ্ঠস্বর। সে চাইছে লোকটা আরও বলুক কিছু কথা, কিন্তু বলছে না। এতে বিরক্তও লাগছে তার, কিন্তু তার বিরক্ত লাগার কথা তো নয়। অস্ফুট স্বরে ঐশ্বর্য বলল, ইটস ওকে। আর তুমি কৌশিক, শাহিন হও আর যেই হও, পুলিশে কল করেছি আমি। মেয়েদের অশ্লীলতার অপরাধে কত প্রকার শাস্তি হয় সেটা জানো তো? তোমাদের মতো ছেলেদের জন্য কোনো মেয়ে কোনো ছেলেকে বিশ্বাস করতে পারে না। যদি পারতাম তোমাকে নিজের হাতে মেরে ফেলতাম। ডিসগাস্টিং ম্যান। কৌশিক হতবাক। সে বাকরুদ্ধ। বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। আসলে কি বলার দরকার? ঐশ্বর্যের যে রূপ সে দেখেছে সেটা বলবে? তৎক্ষণাৎ পুলিশ আসে, কৌশিককে ধরে। কৌশিক দ্রুত বলে ওঠে, ও মানুষ না, ও একটা মানুষ না ও। হক চকিয়ে তাকায় ঐশ্বর্য। চোখ গরম করে তাকায় কৌশিকের দিকে। ওর কথা এখন কেউ শুনছে না। এতে সে নিশ্চিন্ত হলেও আশঙ্কা রয়েই যায়। তাকে তো ছাড়া যাবে না, এখন ধরাও যাবে না। মহা মুসিবত। আর তুমি এটা ভেবো না ভুলটা শুধু ওর ছিল, তোমারও ছিল। তুমি একটা মেয়ে। আর যতই হোক, এত রাতে এভাবে এমন একটা জায়গায় নাচ গান যারা করে তাদের ভালো মেয়ে বলে না। এখানে আসাও তোমার একটা ভুল। ঐশ্বর্য কিছুটা ঠোঁট উল্টে বলে, আপনিও এসছেন এখানে, ভুলে যাচ্ছেন বুঝি? শেখ আনন প্রেমের এমন জায়গায় পা দেওয়ার রুচি নেই, কিন্তু যাদের বিজনেস ডিল ছিল
তাদের আসতে হয়েছে। আর ভাগ্যক্রমে দেখা হলো, নয়তো বাই দ্য ওয়ে তোমার পরিবার তোমাকে কেমন শিক্ষা দিয়েছে জানি না, কিন্তু এরপর থেকে এসব জায়গায় না এলেই নিরাপদ হবে তোমার জন্য। আন্ডারস্ট্যান্ড? ঐশ্বর্য কিছু বলল না, শুধু সরে আসতে চাইল, কিন্তু কপালে চিনচিনে ব্যথা অনুভব করলো সে। আহ করে উঠতেই প্রেম নামক পুরুষটি আবারও তার আঘাত লাগা জায়গায় তার রুমাল চেপে ধরল। ব্লিডিং হচ্ছে, তোমার ইমিডিয়েট ফার্স্ট এইড হওয়া দরকার, অনেকটা কপাল কেটেছে। ঐশ্বর্য মুগ্ধ হয়েছে আজ, মুগ্ধ নয়নে দেখছে মানুষটাকে। এই প্রথম সে কার উপর মুগ্ধ। সে ভাবছে এ লোকটা এত মনোমুগ্ধকর কেন? প্রেম নাম বলে সবার প্রতি এত প্রেম, নাকি শুধু তার প্রতি? এই ডক্টর, আস্তে ড্রেসিং করুন। লাগে তো নাকি? আর একবার লাগলেও আপনাকে। আর আগে কটমট করে চোখ খিচে বলল ঐশ্বর্য। মেজাজটা তার তুঙ্গে উঠে গেছে। এর ফলে ডক্টরকে বেশ জোরে সোরে ধমক দিয়ে বসল সে। অতঃপর তার মনে হলো কথাগুলো একটু বেশি জোরে বলে ফেলেছে। এখন এক চোখ মেলে তাকালো সে। ডক্টর ঐশ্বর্যের কপাল ক্লিন করে ছেড়ে থতমত খেয়ে দাঁড়িয়েছে। আর চোখে তাকাতে ঐশ্বর্য দেখল হাত বুকে গুটিয়ে দাঁড়িয়ে থাকা ফর্সা চেহারার এক ব্যক্তিকে। ব্যক্তিটি প্রেম। আচ্ছা, মানুষটার নাম প্রেম, সে কারণেই সবার প্রতি তার প্রেম? কি জানি। প্রেম আচমকা ঐশ্বর্যের এমন চেঁচিয়ে বলা কথায় কিছুটা চমকেছে, হাসিও পেয়েছে খানিকটা। তবে যার তার সামনে হাসাটা কেমন যেন বেমানান লাগে প্রেমের কাছে। দৈনন্দিন সব মানুষের সামনে সে গম্ভীর একজন লোক, যে কিনা যে কোনো বিষয় নিয়ে বেশ সিরিয়াস। তবুও সে মুখ খুলে বলল, একটু শান্ত হয়ে বসো, একটু তো লাগবেই। ঐশ্বর্য না চাইতেও মুখ কাচুমাচু করে বসে থাকলো। সে কেন প্রেমের কথা শুনছে সে জানে না, সে তো কারোর কথা শোনার মেয়ে না। তবে ঐশ্বর্যের এসব ড্রেসিংয়ের দরকারই নেই। তবুও সে এমন একজন লোকের কথা এসব করাচ্ছে যাকে কয়েক মুহূর্ত আগে সে চিনতই না। প্রেম গম্ভীর মুখভঙ্গিতে দাঁড়িয়েছে, তার সূক্ষ্ম দৃষ্টি ঐশ্বর্যের দিকে। এত ঝামেলায় মেয়েটার দিকে নজর পড়েনি। এত সময় কোথায় তার? এখন না চাইতেও নজর পড়েছে, কারণ সে একেবারে অদ্ভুত। গোলাপি ফর্সা চেহারায় ডাগর ডাগর চোখ, চোখগুলো যেন মেয়েটাকে একটু আলাদা করে। স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় চোখ রয়েছে তার। ঘন চোখের পাপড়ি তা আড়াল করে রেখেছে, মাঝে বড় বড় গোল নীল রঙের চোখের মণি। রেয়ার চোখ ভেবে আরও একটু মনোযোগ বাড়ায় প্রেম। সরু নাক আর চিকন ঠোঁট, চুলগুলো বেঁধে রাখা অপর দিকে, হালকা কোঁকড়ানো চুল পিঠে কালো জ্যাকেটে ছড়িয়ে রাখা। ঘাড়ের বাম দিকে বেয়ে নেমেছে একটা ট্যাটু, একটা ড্রাগনের ট্যাটু। আর ড্রেস আপও আধুনিক, কালো জ্যাকেট, কালো জিন্স, হাতে চিকন চেনের ন্যায় ব্রেসলেট, গলায় ঝুলিয়ে রাখা একটা চেন। হাতের দিকে খেয়াল করতে প্রেমের নজর যায় একটা দাগের দিকে। ঠিক দাগ বললে ভুল হবে, ট্যাটুই করেছে হয়তো। চোখ সরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রেম। এমন মেয়ে তার খুব একটা পছন্দ নয়, দেখলে বিরক্তি আসে। ঐশ্বর্যের একাধিক সৌন্দর্যের মান রয়েছে ঠিক, কিন্তু মেয়েলি কোনো গুণ খুঁজে পায়নি প্রেম। তাছাড়া মেয়েটা উচ্ছৃঙ্খল, কোনো মেয়েলি গুণ এখন অবধি দেখতে পেল না প্রেম। ভাবনা বাদ দিয়ে আবারও ডক্টরের দিকে তাকায় প্রেম। এত ভেবে লাভ আছে কি? মেয়েটাকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজের গাড়িতে চলে গেলে আর কোনো দিন দেখা হবে কিনা সন্দেহ। ড্রেসিং শেষে ঐশ্বর্যের মাথায় ব্যান্ডেজ করে দিল ডক্টর। ঐশ্বর্যের বিরক্তি লাগলেও চুপচাপ তা হজম করে নিল সে। জীবনে প্রথমবার ব্যান্ডেজ লাগিয়েছে সে। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে প্রেমের দিকে তাকাতেই বিগড়ে যাওয়া মেজাজ হঠাৎ করেই পাল্টে গেল। এক ধ্যানে ফোন ঘাটছে প্রেম, ভুরুকুসকে দেখছে কিছু একটা। ডক্টরের কথায় ধ্যান ভাঙে প্রেমের, মুখ তুলে তাকায় সে। হয়ে গেছে, বেশ গভীরভাবে আঘাত লেগেছে, তবে সমস্যা নেই, সেরে যাবে। ব্যান্ডেজ 3 দিন পর খুলবেন। আর আপনি জানো পেশেন্টের কে হন? হাজব্যান্ড। কাশি উঠে গেল প্রেমের। ঐশ্বর্যের চোখ বড় বড় করে তাকালো। কি বললো এটা ডক্টর? ভাবতেই চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল ঐশ্বর্যের। অতঃপর ঐশ্বর্যের নিজেরও কাশি উঠে গেল। দুজনেরই কাশি দেখে ডক্টর নিজেও থতমত খেল। প্রেম কাশি থামিয়ে আগের ন্যায় গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, কেউ না ও আমার, আমি ওর নামটা অবধি জানি না। তাহলে আমাদের দেখা কিছুক্ষণ আগে, ওর জন্য কোনো মেডিসিন বা কিছু লাগবে? ঐশ্বর্য ধড়ফড়ি উঠে দাঁড়ালো আর বলল, আমার এসব কিছু লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। প্রেম আর কিছু বলল না। পেমেন্ট করার সময় ঐশ্বর্য পেমেন্ট দিল। প্রেম কিছু বলল না, হনহনিয়ে বেরিয়ে এলো সে। পিছু পিছু বেরিয়ে এলো ঐশ্বর্য। এই লোকটা দেখি প্রয়োজনের বেশি একটা ওয়ার্ডও উচ্চারণ করছে না। একবার অন্তত জিজ্ঞেস করা উচিত নয় কি যে তার এখন কেমন লাগছে?
এবার ঐশ্বর্যের মনে হলো লোকটা এতটাও প্রেমিক লোক না, একেবারে গম্ভীর। গাড়িতে এসে বসলো প্রেম। ঐশ্বর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকাল সে। প্রেম গাড়ির জানালা থেকে মাথা বার করে জিজ্ঞেস করলো, তুমি কি একা বাড়িতে যেতে পারবে? ঐশ্বর্য কী বলবে ভাবতে শুরু করলো, কিন্তু বলবে তা ভেবে পেল না। প্রেম নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 12টা সুই সুই। এত রাতে একটা মেয়েকে ছাড়া ঠিক বোধগম্য হলো না তার। বড় একটা শ্বাস নিয়ে বলল, গাড়িতে বসো। ঐশ্বর্য হতবাক হয়ে বলল, হোয়াট? গাড়িতে বসো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি নিজে বাড়িতে যাব ফার্স্ট। ঐশ্বর্যকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে প্রেমের ভুরুজোড়া কুঁচকে গেল। মেয়েটা কি কানেও শুনতে পায় না? বিরক্ত চোখ বুজে ঐশ্বর্যকে কিছু বলতেই হঠাৎ নিজের পাশে ঐশ্বর্যের কণ্ঠ পেয়ে চোখ খুলল সে। আই এম রেডি, লেটস গো। অবাক হলো প্রেম। এই মেয়েটা না এখনও গাড়ির বাইরে ছিল, এখনই গাড়ির ভেতর কি করে? হাও? ঐশ্বর্য মুচকে হাসল, যেন সে জানতো প্রেম অবাক হবে। নিজেকে সংযত করে গাড়ি স্টার্ট দিল প্রেম। এক শহর থেকে অন্য শহরে এসেছে প্রেম। সে ভেবেই পাচ্ছে না মেয়েটা এত দূর এসেছে, তাও একা। আর কত দূর তোমার বাড়ি? প্রেমের দিকে এক নাগাড়ে তাকিয়েছিল ঐশ্বর্য। তার কণ্ঠস্বরে কিছুটা নড়েচড়ে বসল সে। গলা খাকারি দিয়ে বলল, সামনে গিয়ে বাম রাস্তার মোড় নিলেই আমার বাড়ি। নেক্সট টাইম এমন কোথাও যাবে না যেখানে সম্মানহানি হতে পারে। বারবার সবাই তোমাকে বাঁচাতে আসবে না। আমাকে বাঁচাতে এসে তো ওই কৌশিককে বাঁচিয়ে দিলেন। বিড়বিড়িয়ে বলল ঐশ্বর্য। তা ভালো করে শুনতে পেয়ে সে বলল, হোয়াট? নাথিং। হক চকিয়ে বলল ঐশ্বর্য। প্রেম গাড়ি ব্রেক করে ঐশ্বর্যের উদ্দেশ্যে বলল, তোমার বাড়ি এসে গেছে? নিজের জানালার ডান পাশে তাকাল ঐশ্বর্য। নিজের বাড়ি দেখে বলল, আপনি চিনলেন কি করে? কমন সেন্স। এখানে এই বড় বাড়িটা একটা আছে, আর তুমি বড় লোকের উশৃঙ্খল মেয়ে দেখলেই বোঝা যায় এই বাড়িটা নিশ্চয়ই তোমার হবে। ঐশ্বর্য কিছু বলল না, মুখ কাচুমাচু করে বসে রইল। তারপর বসে থেকে নেমে গেল। একবার প্রেমের দিকে তাকালো সে। আচমকা গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে চলে গেল প্রেম। ঐশ্বর্য তাকিয়ে রইল সেই পানে। মনটা যেন পড়ে রইল গাড়িতেই প্রেমের কাছে। বাড়িতে ঢোকার আগে মেইন দরজার সামনে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ ঐশ্বর্য। এখন বাড়িতে ঢুকলে নির্ঘাত কোনো না কোনো ঝড় বয়ে নিয়ে আসবে তার মা তার ওপর। ঢোক গেলে বাড়িতে নক করতেই খুলে গেল দরজা। পিছিয়ে গেল ঐশ্বর্য। তার মার স্বয়ং সামনে দাঁড়িয়ে মাধুর্য সিনহা, তার মা। মাধুর্যের চোখে মুখে ভয়ানক রাগ। মেয়ের মাথায় ব্যান্ডেজ দেখে রাগটা উবে গেল তার। অস্থিরতার সঙ্গে এগিয়ে এসে বলল, কি হয়েছে? নিজের কি অবস্থা করেছো? এটা কি করে হলো? এটা তেমন কিছু না মা, ওই একটু লেগে গিয়েছে। কোথায় গিয়েছিলে? তোমাকে খুঁজে হয়রান হয়েছে সবাই, আর নিজের কি অবস্থা করে বাড়ি এসেছো? নিশ্চয়ই কিছু ঘটিয়েছো। সত্যি করে বলো ঐশ্বর্য। লেট ইট গো মা। আমার যদি কিছু হয়ও তাহলে এটার জন্য বাবা দায়ী। বাবাকে কে বলেছিল আমার জন্য সব ক্লাব ব্যান্ড করতে? আমাকে ক্লাবে ঢুকতেই দিল না। কি সাহস! ইচ্ছে করছিল ওখানে সব কটাকে মেরে দিই, বাট আই ওয়াজ হেল্পলেস। আমার ঘুম পাচ্ছে, আর প্লিজ আমাকে যেতে দাও। ঐশ্বর্যের এমন গা ছাড়া স্বভাবের রাগ লাগছে মাধুর্যের। মেয়েটা এমন কেন? মাধুর্য চেঁচিয়ে উঠে বলল, তুমি ভুলে যাও কিভাবে ঐশ্বর্য? তুমি ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার প্রিন্সেস। তোমার এমন কাজকর্মে সবাই লজ্জিত হয়। এমন উশৃঙ্খল জীবনযাপন করা আমাদের কাম্য নয়। ভ্যাম্পায়ার 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 হয়েছি বলে কি নিজের ইচ্ছে ভ্যাম্পায়ার হয়েছি বলে কি নিজের ইচ্ছে মতো চলতে পারবো না? তুমি তো ইচ্ছে মতো কাউকে মারতে অবধি দাও না। কেন দাও না? কারণ আমাদের অধিকার নাকি নেই তাদের প্রাণ নেয়ার। মানুষ মারা আমাদের নেশা, তাদের রক্ত খাওয়া আমাদের নেশা, তবে তাদের মারা যাবে না। এটা কেমন নিয়ম? তাদের মেরে সব কিছু শেষ করে জিততে পারি তো আমরা। মাধুর্য হতভম্ব ঐশ্বর্যের কথায়। তার মেয়ে হয়ে ঐশ্বর্য এসব কথা কি করে বলতে পারে? যেখানে রাজ্যের নীতি শান্তি বজায় রাখা, সেখানে ঐশ্বর্য একজন ভ্যাম্পায়ার হয়ে এমন কথা কি করে বলতে পারে? মাধুর্য এবার ধমক দিয়ে উঠল, ঐশ্বর্য, মুখ সামলাও তোমার। হয়তো রক্তপান আমাদের নেশা, কিন্তু যাকে তাকে খুব সহজে মেরে ফেলা আমাদের অধিকার বা নেশা কোনোটাই নয়। তাহলে এত সব শক্তি পেয়ে আমাদের লাভ কোথায় মা? মাধুর্য হতাশ মেয়ের এসব কথায় চোখ বন্ধ করে ফেলল সে। এমন মেয়েকে সে নিজে চিনতে পারছে না। তুমি ভ্যাম্পায়ার প্রিন্সেস ঐশ্বর্য। তোমার বিয়ের পর তোমার অভিষেক হবে। তোমার মুখে এসব কথা মানায় না।
আজকে আমি তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ব্যর্থ হয়েছি। জন্মের পর থেকে একটা দিনও আমাকে শান্তিতে কাটাতে দাওনি তুমি। কেন এত অদ্ভুত তুমি? ভ্যাম্পায়ার হয়েও কেন তুমি আলাদা? এত প্রশ্ন, এত জ্ঞান অসহ্য লাগে মা। প্লিজ জ্ঞান দিও না, আমাকে আমার মতো চলতে দাও। আর ওসব অভিষেকের দরকার নেই আমার। আর কোনো প্রকার কথা শুনতে রাজি নয় ঐশ্বর্য। এসব প্রসঙ্গ উঠলে তার বিরক্ত ও রাগ লাগে ভীষণ। মাধুর্যের পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে হনহনিয়ে উঠে গেল ঐশ্বর্য। মাধুর্য পেছন থেকে ডাকলো বেশ কয়েকবার, কিন্তু মেয়েটা কথা শোনার নয়। উদ্বিগ্ন হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল মাধুর্য। রাতটা গভীর হয়েছে বেশ। আজ অমাবস্যার রাত, চারিদিক অন্ধকার, চাঁদকে গ্রাস করে ফেলেছে অন্ধকার। এমন সময় গাড়ি এসে থামে সিনহা প্যালেসের সামনে। গাড়ি দরজা খুলে বেশ তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামে অনুভব। হাতের ঘড়ি দেখল সে। অন্ধকারে দেখতে তার কোনো সমস্যা হলো না, তার কাছে সব স্পষ্ট। রাত 1:15। নিশ্চয়ই মাধুর্য তার জন্য না খেয়ে বসে রয়েছে প্রতিদিনের মতো। তাকে নিয়ে আর পারা যায় না। কয়েকদিন অফিসে ঝামেলা চলছে খুব, তাই আস্তে আস্তে অনেক রাত হয়। বাড়ির মেইন গেট থেকে চট করে নিজের হাওয়ার বেগে সদর দরজার সামনে এসে দাঁড়ায় অনুভব। ঐশ্বর্য কি আজ বাড়ি থেকে বেরিয়েছিল? বের হলেও কোনো লাভ হওয়ার কথা নয়। শহরের সব ক্লাবে বলা হয়েছে ঐশ্বর্যকে যেন ঢুকতে না দেওয়া হয়। বাবা হওয়ার কারণে তার চিন্তা যেন দ্বিগুণ মেয়েটাকে নিয়ে। সদর দরজা খোলা। দরজা পেরিয়ে সামনে আসতেই হলরুমে বড় ল্যাম্প এবং ওপরের ঝাড়বাতির অল্প আলোতে বেশ ভালোভাবে নজর পেল তার প্রেয়সী আর তার স্ত্রীর। তার তৃষ্ণার্ত চোখ যেন একেবারে জুড়িয়ে গেল। কিন্তু মাধুর্যের চিন্তিত চেহারা নজর এড়ালো তার। কয়েকটা ধাপ পেরোতেই মাধুর্য থমথমে কণ্ঠে বলে ওঠে, আসার সময় হলো আপনার? কি করব বলো? আমি যে নিরুপায়, তবে আমি আমার প্রেয়সীকে ছাড়াও নিরুপায়। আসার সঙ্গে সঙ্গে শুরু করলেন, একদম পাল্টালেন না আপনি। অনুভব মুচকে হাসে। তার হাসিতে এখনও ঘায়েল করার ক্ষমতা যেন রয়ে গেছে। চশমার ফাঁক দিয়ে নীল চোখ জোড়া ছোট ছোট হয়ে আসছে। অনুভব মাধুর্যের হাত ধরে তাকে ঘুরিয়ে নিজের সঙ্গে জড়িয়ে ধরে বলে, তুমি কি পাল্টেছ? আগের মতোই তো মুগ্ধময়ী রয়ে গেছো। তোমার চুল থেকে এখনো সেই সুবাস পাওয়া যায়। তোমার বড় বড় চোখ জোড়া এখনো আমাকে ঘুরে এনে নেয়। তোমার হাসিতে এখনো আমি খুন হয়ে যেতে পারি। বদলেছো কোথায়? সে তো আপনি আমাকে ভালোবাসেন তাই। বদলে যাননি তো আপনিও। আজও তো দেখি অফিসে অনেক নতুন লেডি স্টাফ কাজ করতে লাগলে আপনার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। চশমা দিয়ে নিজের বয়স বাড়াতে চাইলেই পারবে। বলেই ফিক করে হেসে ওঠে মাধুর্য। তার হাসিতে অনুভবেরও হাসি চলে আসে। অতঃপর সে বলে, সো মাই কুইন, টেল মি দ্যাট। কি হয়েছে? আপসেট ছেলে কেন? ঐশ্বর্য আবার কিছু করেছে? হাসি মুখটা আবার কালো হলো মাধুর্যের। আপনার মেয়েকে তো আপনি চেনেন। আমি মাঝে মধ্যে অবাক হই, ও আমাদের মেয়ে একেবারে বেপরোয়া অশান্ত হয়ে যাচ্ছে। দিন যাচ্ছে আরও বিগড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি ওকে আমাদের মতো করতে কি করব। আমাদের ভ্যাম্পায়ার কিংডমের সব থেকে অভিজ্ঞ এবং বয়স্ক মানুষ যখন ও হয়েছিল তখন বলেছিলেন ও আমাদের মতো হবে না। ওর মাঝে কিছু শয়তানি শক্তি আছে যেটা আপনার মাধ্যমে প্রবেশ করেছে, কারণ আপনারও অংশ। আপনি পুরোপুরি শয়তানির শক্তি মুক্ত হলেও সেটা গিয়ে প্রবেশ করেছে ঐশ্বর্যের মাঝে। কিন্তু শুনেছিলাম বড় হওয়ার পর ওকে ধীরে ধীরে খারাপ জগৎ থেকে যদি আড়াল করতে পারি তাহলে সেই শক্তি কাটবে। কিন্তু পারছি কোথায়? সব উল্টো হচ্ছে। অনুভবের মুখটাও থমথমে হয়ে যায়। প্রশ্ন করে, আবার কি করেছে সে? ওর মাথায় দেখলাম আঘাত লেগেছে। ও নিশ্চয়ই কিছু করে এসেছে। আমাকে তো বললই না, উল্টে অদ্ভুত ব্যবহার করে চলে গেল। আমার কিচ্ছু ভালো লাগছে না আর। সব ঠিক হয়ে যাবে। ঐশ্বর্যকে ব্যস্ত রাখতে হবে। ওকে আমাদের রাজ্যে যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি ও আমাদের মতো হবে। তখন ও আমাদের সাথে মিশে যাবে। হতে পারে ও আমার অংশ। আমার মাঝে যা খারাপ শক্তি ছিল সেটা ওর মধ্যে বিরাজমান, কিন্তু এটাও তো ঠিক যে ও আমারও অংশ। তুমি আমার কাছে একটা সতেজ ফুল, আর ফুল কখনো ভুল থাকে না। অনুভবের স্পর্শে এবং কথায় মাধুর্যের মনটা শান্ত হলো। তবুও রয়ে গেল চিন্তা। কপালের থেকে চিন্তার ভাঁজ কমল না। নিজের রুমে টেবিলে হাত রেখে পায়ে পা তুলে বসেছে ঐশ্বর্য। ধারালো চোখে কল্পনায় কারো মৃত্যুর ছবি আঁকছে সে।
টেবিলে থাকা ফল কাটার ছুরি হাতে তুলে তীক্ষ্ণ চোখজোড়া দৃষ্টি রাখল তাতে। নিজের শক্তি দিয়ে ছুরিটা ফলের বাটিতে অ্যাপেলের মধ্যে ঢুকিয়ে দিল ঐশ্বর্য। রাগে দপদপ করছে কপালের রগ। ওই কৌশিক, ওকে ছাড়বো না আমি, শেষ করে দিব। ওকে বাঁচিয়ে রাখলে ও মরার আগ পর্যন্ত যাকে পাবে তাকে বলবে আমি ভ্যাম্পায়ার। এত রিস্ক ঐশ্বর্য নেয় না। আজকে যদি ওই লোকটা না আসতো তাহলে। ঐশ্বর্য থামে। প্রেমের চেহারা ভেসে ওঠে চোখের সামনে। তৎক্ষণাৎ সে অনুভব করলো তাকে কল্পনা করতেই কেমন যেন ভালো লাগা কাজ করছে, যা অন্য কাউকে ভাবলে করে না। ঐশ্বর্য তো কাউকে নিয়ে ভাবেই না। তবে সে বেডে বসে গালে হাত দিয়ে অজানা ভাবনায় আনমনে বলে, শেখ আনন্দ প্রেম, এই প্রেম নামটা যেন ওনার জন্য তৈরি। দিস নেম ইজ পারফেক্ট ফর হিম। কিন্তু আমি ভাবছি কেন ওনার ব্যাপারে। দরজার টোকা পড়তেই মেজাজ তিক্ত হল ঐশ্বর্যের। খিটমিট করে বলল, কাম এলিনা। এলিনা দরজা ঠেলে ঘরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে। ইউ নো হোয়াট এলিনা, এত রাতে কাউকে নিজের ঘরে দেখলে বিরক্ত লাগে। কেন আসো তাও খাবার নিয়ে? আমাদের ভ্যাম্পার কুইনের আদেশ অমান্য করার সাধ্য নেই জি। এমনি আপনাকে দেখে রাখতে পারি না, আটকে রাখতে পারি না, এর জন্য খুব খারাপ লাগে। আমাকে আটকে রাখার সাধ্য মায়েরও নেই। হোয়াট এভার, এখন তুমি যেতে পারো। এলিনা শুধু হাসে। ঐশ্বর্যের এমন আচরণে সে অভ্যস্ত। দরজার দিকে যেতেই পিছুটাকে ঐশ্বর্য। হেই লিসন, আই হ্যাভ এ কোয়েশ্চেন। ইয়েস প্রিন্সেস। আচ্ছা, কাউকে কখন সবসময় কল্পনা জল্পনা আঁকতে ভালো লাগে? কেন ভালো লাগে? এলিনা বুঝতে পারে না ঐশ্বর্যের কথা। ঠিক বুঝলাম না। উফ, জাস্ট ইমাজিন, রাস্তায় তোমার সাথে একজন অচেনা কারোর দেখা হলো। তাকে তুমি আগে কোনো দিন দেখোনি, কিন্তু তার সঙ্গ তোমাকে মাতাল করে তুললো। তাকে তুমি কল্পনায় আঁকতে লাগলে, সেটাকে কি বলে? এলিনা কিছুটা ভাবলো, তারপর বলে, ইট ইজ কল্ড ফার্স্ট লাভ অ্যাট সাইট। ঐশ্বর্য হতবাক হয়ে উঠে তাকায়। উচ্চস্বরে বলে ওঠে, হোয়াট? বাট হোয়াই প্রিন্সেস? হঠাৎ এই প্রশ্ন? ঐশ্বর্য তাড়াহুড়ো করে বলে ওঠে, এত জানতে হবে না, তুমি যাও তো। এলিনা হেসে বেরিয়ে যায়। ঐশ্বর্য ভুরুকুচকে চোখ বন্ধ করে ফেলে। প্রেমের গম্ভীর চোখে মুখে থাকা চেহারা মনে পড়তেই আনমনে বলে, লাভ মানে বাংলাতে যাকে বলে ভালোবাসা। ভালোবাসা এভাবে হয় কখনো, তাও মানুষের সাথে? রাত প্রায় ৩টা। ঐশ্বর্য বেডে শুয়ে এদিক ওদিক করছে, ঘুম আসছে না। অমাবস্যার রাত আসলেই এমন হয়, তার শান্তি পায় না কোথাও। উঠে বসে পড়ে এক পর্যায়ে সে। মুখ দিয়ে বিরক্তির চয়ের শব্দ করে বড় বড় শ্বাস ফেলে বসে থাকে কিছুক্ষণ। তার মধ্যে আচমকা অনুভূত হয় তার বাম হাতের এক অংশ জ্বলছে। হাত উঠিয়ে দেখে বাম হাতে থাকা একটি বিশেষ চিহ্ন, সেটা জ্বলজ্বল করছে, যেন আগুন বের হচ্ছে সেখান থেকে। অসহ্য রকম জ্বলছে তার। এই চিহ্ন তার জন্ম থেকে ছিল। বয়সের সাথে সাথে চিহ্নটা স্পষ্ট হয়েছে, একটা মুকুটের মতো চিহ্নটা। যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ খিচে বন্ধ করে সে। নিজের ঘরে যাওয়ার সময় ঐশ্বর্যের গোঙানির শব্দে থমকে দাঁড়ায় মাধুর্য। ঐশ্বর্যের ঘরের দরজাটা লাগিয়ে দেওয়া। সে নিজের ঘরে থাকে, মানে ঘরের দরজা লক। অস্থিরতায় ছেয়ে গেল মাধুর্যের মন। হুড়মুড় করে দরজায় থাবা দিতে লাগলো সে। ঐশ্বর্য, ঐশ্বর্য, কি হচ্ছে তোমার? দরজা খোলো, ওপেন দ্য ডোর। গোঙানি থেমে গেল, তবে দরজা খুলল না। মাধুর্য আরও জোরে থাবা দিতে থাকলো। মিনিট দুয়েক পরে দরজা খুলে বেরিয়ে এসে ঐশ্বর্য। তার কপালে ও নাকে ঘাম, বড় বড় শ্বাস নিচ্ছে সে, চোখে মুখে ক্লান্তি। এমন লাগছে কেন তোমাকে? কি হয়েছে তোমার? মনে হচ্ছিল তুমি যন্ত্রণায় কাতরাচ্ছিলে। কিসের যন্ত্রণা? আমার কি হবে? কিছু হয়নি, জাস্ট ঘুমোচ্ছিলাম। মাঝরাতে এভাবে ডাকাডাকি পছন্দ করি না আমি। নিজেরা ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। ঐশ্বর্য মাধুর্যের মুখের ওপর দরজা লাগিয়ে দিতে নিলেও দরজা আটকে দেয় নিজের শক্তি দিয়ে মাধুর্য। ভিতরে ঢুকে ঐশ্বর্যের বাম হাতটা ধরে সেই চিহ্নটাকে দেখে সে। চিহ্নটা যেন লাল আলোতে জ্বলছে। ঐশ্বর্যের হাত কাঁপছে। এর কারণেই কি ঐশ্বর্য কাতরাচ্ছিল? আমার থেকে লুকাচ্ছিলে? দিন শেষে আমি তোমার মা, তোমার কষ্ট আমি বুঝি। লেট ইট গো প্লিজ, লিভ মি মা। হাতটা ছাড়িয়ে দরজা লাগিয়ে দেয় ঐশ্বর্য। আস্তে ধীরে তার যন্ত্রণা কমে আসছে, সেই সাথে কমে আসছে চিহ্নটার জ্বলে ওঠা আলো। ঐশ্বর্য ভালো করে পর্যবেক্ষণ করলো চিহ্নটা। কেন এমন হলো? আগে তো হয়নি, হঠাৎ কেন এমন হচ্ছে?
মাধুর্য বিষাদ মুখটা নিয়ে কিছু একটা ভাবতে ভাবতে হল রুমে এলো। সব কিছু তার গোলমেলে লাগছে। এমনটা হওয়া উচিত নয়। কেন হচ্ছে এসব তার মেয়ের সাথেই? ঐশ্বর্য কি স্বাভাবিক হতে পারবে না তাদের মতো? ভ্যাম্পায়ার রাজ্য। এখানে দুপুর পেরিয়ে বিকেল। মাধুর্য এসেছে পুরনো বইয়ের কক্ষে। ঘুম আসছিল না তার, তাই ভ্যাম্পায়ার রাজ্যে চলে এসেছে সে। বইয়ের কক্ষে আসার কারণ হচ্ছে ভ্যাম্পায়ার ইতিহাসের বই খুঁজে বের করে ঐশ্বর্যের হাতের ওই বিশেষ চিহ্ন দ্বারা কী বোঝায় সেটা দেখা। অনুভবকে বিরক্ত করতে চায়নি সে। এমনিতে মানুষটা কাজ শেষে বাড়ি ফিরে এসে হাতে কিছুটা সময় পায়। আশেপাশে বইয়ের তাকে ধুলো ময়লা জমেছে। নাক ধরেছে মাধুর্য, মাঝে মাঝে কাশছে। কক্ষের শেষ প্রান্তে এক কোণে রাখা সোনালি রঙের বাক্সের দিকে চোখ গেল তার। এখানেই তো রয়েছে কাঙ্ক্ষিত বই। দ্রুত এগিয়ে গিয়ে চাবি দিয়ে তালা খুলতে সে লক্ষ্য করলো এক বই, যেখানে ভ্যাম্পায়ারের ইতিহাস সম্পর্কে লেখা আছে। আজ পর্যন্ত ঐশ্বর্যের আগে অমন চিহ্নধারী কোনো ভ্যাম্পায়ার ছিল কিনা সেটা খুঁজে বের করতে হবে। বেশ কয়েকটা পাতা ঘাঁটতে ঘাঁটতে একটা চিহ্নের দিকে চোখ গেল মাধুর্যের। এই তো সেই চিহ্ন, কিন্তু বইয়ের এই অংশের পাতা কালো কেন? ভাবনায় পড়ল মাধুর্য, তবে পাত্তা দিল না সেটা। ডাগর ডাগর আঁখি তুলে মেলে ধরল বইয়ের সেই পাতা। অনেক বছর আগের কথা এটা। আগে থেকেই ঘটে আসছে ভ্যাম্পায়ার আর ওয়ারওলফদের মাঝে শত্রুতা। ভ্যাম্পায়ার চায় শান্তি, কিন্তু ওয়ারওলফ চায় যুদ্ধ এবং ভ্যাম্পায়ারদের নিজের পায়ে নিচে রাখতে। আর তার উপরে আবার ছুরি ঘোরায় ডেভিল কিংডমের ডেভিলরা। ডেভিল কিংডম থেকে সাহায্য চেয়েই ওয়ারওলফ শয়তান সত্তা লাভ করে। তবে তখন ডেভিল কিংডমের রাজসিংহাসন ছিল খালি, যোগ্য কেউ ছিল না সিংহাসনে বসার মতো। সেই কিংডমে সবসময় মেয়েদের প্রাধান্য দেওয়া হয় বলে মেয়েদের মাঝেই কাউকে ডেভিল কুইন হিসেবে নির্বাচন করা হয়। সেই সময় ডেভিল কুইনকে মেরে ফেলেছিল ভ্যাম্পায়ার কিং। তখন থেকে সিংহাসন খালি। সেই সিংহাসনে সেই বসবে যার হাতে ডেভিল ক্রাউন অর্থাৎ রাজ্যের মুকুটের চিহ্ন থাকবে। ভবিষ্যতে একজন ভ্যাম্পায়ারের ডেভিল কুইন হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। হাত পা কাঁপছে মাধুর্যের। আঁকা মুকুটের ছবিতে বারংবার চোখ বুলিয়ে যাচ্ছে সে। এই চিহ্নটা ঐশ্বর্যের হাতে রয়েছে। মাথাটা ভন ভন করে উঠল তার। এখন কি সে? ভয়ে চোখে পানি চলে এলো তার। তার মেয়ে ডেভিল কুইন হবে ভাবতেই চিৎকার দিয়ে উঠল সে। চিৎকারে দৌড়ে এলো রাজমহলের বাকিরা। মাধুর্য নিজেকে শান্ত করে মাথা নাড়িয়ে বলে, কিছু নয়, আপনারা যান। সবাই মাথা নিচু করে চলে যায়। মাধুর্য শান্ত থাকতে চেয়েও পারছে না। এমন সময় কক্ষে প্রবেশ করে প্রলয় অর্থাৎ অনুভবের বাবা। চিন্তিত কণ্ঠে বলেন, কি হয়েছে মাধুর্য? চিৎকার শুনতে পেলাম তোমার। এনিথিং রং? আমাদের ঐশ্বর্য ক্রমশ অন্ধকার জগতে তলিয়ে যাচ্ছে বাবা। এই বই হচ্ছে তার প্রমাণ। কাতর সুরে কথাটা বলে প্রলয়ের দিকে বইটা এগিয়ে দেয় মাধুর্য। প্রলয় বসে পড়েন এক চেয়ারে, মনোযোগ দেয় বইয়ে। পড়ে বলেন, এই চিহ্নটা চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। ঐশ্বর্যের হাতে। প্রথমে চিহ্নটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ওর 21তম জন্মদিনের পর আস্তে আস্তে চিহ্নটা গাঢ় হয়ে গিয়েছে। হকচকে ওঠেন প্রলয় মাধুর্যের কথা শুনে। বিস্ময়ের সুরে বলেন, এখন উপায়? মাধুর্য অসহায়ের সুরে বলে, সেটাই তো বুঝছি না। আমি এখানে খুঁজে দেখছি। বইয়ের পাতা উল্টান প্রলয়। কিছুটা হাসির রেশ ফুটে ওঠে তার মাঝে আর বলেন, এই তো উপায়, কিন্তু ঐশ্বর্য কি রাজি হবে? কি উপায় দেখি? মাধুর্য হাতে বইটা নেয়, ভালো করে পড়তে থাকে। এর মানে ঐশ্বর্যকে ডেভিল কিংডমের কেউ খুঁজে পাওয়ার আগে তাকে এমন কারোর সাথে বিয়ে দিতে হবে যাকে কিনা ঐশ্বর্য এবং যার সাথে বিয়ে হবে সে একে অপরকে ভালোবাসে। আর বিয়ে নামক পবিত্র বন্ধন আর ভালোবাসায় চিহ্নটা মিলিয়ে যাবে। স্বাভাবিক জীবনে মানে আমাদের মতো জীবনে ঐশ্বর্য ফিরে আসবে। হ্যাঁ, তা তো লেখা আছে, কারণ ঘটনাটা একবার ঘটেছিল, তাই আর নিষ্ক্রিয় করার কথাটা লেখা রয়েছে। কিন্তু ঐশ্বর্য? ও যাই হোক না কেন, ও একজন মেয়ে বাবা। ওকে ভালোবাসার সংস্পর্শে আসতে হবে, পবিত্র সম্পর্কে বাধাও পড়তে হবে। কোনো না কোনো পুরুষ তার জন্য নিশ্চয়ই রয়েছে, যে তাকে ধীরে ধীরে অন্য ঐশ্বর্য গড়ে তুলবে। মাধুর্য অকপট। যা সিদ্ধান্ত নেয়ার নিয়ে ফেলেছে সে। যা করার তাকে দ্রুত করতে হবে, খুব দ্রুত। সকাল হয়েছে। সূর্য মেঘের আড়ালে মাঝে মাঝে উঁকি দিচ্ছে। গাড়িটা বেশ দ্রুত ড্রাইভিং করে যাচ্ছে প্রেম। ফর্মাল ড্রেস আপ তার, হাতে ঘড়ি মাঝে মধ্যে করে দেখছে।
আর তাড়াহুড়ো করছে। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তার। দেরি করে ওঠার কারণ কাল রাতে সাক্ষাৎ হওয়া মেয়েটা। কি জানি এখন সে কেমন আছে, এসব ভেবেও বা কি। লেটটা তো আর সে ওর জন্যই হয়েছে। ফর্সা চেহারার মাঝে হালকা গোলাপি ঠোঁটটা জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল সে। মেয়েটাকে বেশ কয়েকবার বকলো মনে মনে। ফোনে রিং হতেই বিরক্তির দৃষ্টিতে তাকালো সে। তার পিএ কল করেছে। এই সময় কেন? ক্লায়েন্ট কি চলে এলো তবে? দ্রুত কানে ব্লুটুথ লাগিয়ে কানেক্ট করে কল ধরল সে। এক নিঃশ্বাসে বলে দিল, হ্যালো হৃদয়, লিসেন, ওনারা চলে এসেছে। তাহলে কোনোভাবে ম্যানেজ করো, ব্যস্ত রাখো। আমি রাস্তায় আছি, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওপাশ থেকে হৃদয় বলে উঠল, স্যার রিল্যাক্স, এখনও ওনাদের আসতে আধা ঘন্টার মতো বাকি আছে। আমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর? বুরুকুসকে জিজ্ঞেস করে প্রেম। স্যার, সিনা কোম্পানি আমাদের সঙ্গে বিজনেস ডিল করতে রাজি হয়েছে। শুধু ফাইনাল প্রজেক্ট দেখাতে একটা মিটিং করতে হবে, সেটা কয়েকদিনের মাঝেই করবে বলে জানিয়েছে। প্রেমের মনে বয়ে গেল খুশির জোয়ার। পুলকিত হয়ে বলে উঠল, রিয়েলি? ইটস রিয়েলি এ গুড নিউজ। বাকিটুকু বলার আগেই কথা বন্ধ হয়ে গেল প্রেমের। সামনে একটা গাড়ি ধেয়ে আসছে তার দিকে। গাড়ির স্টিয়ারিং ঘোরানোর আগে অতিরিক্ত বেগে ধেয়ে আসা গাড়িটা এসে সামনে বিধে প্রেমের গাড়ির সঙ্গে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে স্ক্র্যাচ হলো, আর প্রেমের মাথা গিয়ে লাগলো স্টিয়ারিংয়ের সাথে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে তার। অন্য গাড়ির সাথে ধাক্কা খেয়ে হুঁশ ফিরল ঐশ্বর্যের। তার আঘাত লাগা জায়গায় আবার লেগেছে, কিন্তু জ্ঞান হারায়নি। আশেপাশে লোকজন জড়ো হয়েছে। কপালে হাত দিয়ে সে গাড়ি থেকে নামে। সে মনে করে দোষটা সামনের গাড়ির মালিকের। সে রেগে গাড়ি ড্রাইভ করছিল বলে কি সামনে ওই গাড়িটাকেই পড়তে হবে? রেগে গিয়ে হুড়ুহুড়ি করে গাড়ির সামনের দরজাটা খুলল ঐশ্বর্য। চোখ জোড়ার সঙ্গে সঙ্গে কপালে উঠে গেল তার। মুখে হাত দিয়ে বলল, আপনি? তুমি আবার? কপালে হাত দিয়ে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে প্রেম। তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। ঐশ্বর্যের চোখে পড়ল সেটা। নিজের রাগ দেখানোর চিন্তা মন থেকে ফেলে দিয়ে তৎক্ষণাৎ প্রেমের গাড়ির দরজা খুলল সে। প্রেমের দিকে এগিয়ে গিয়ে উদ্গ্রীব হয়ে বলল, আরে আপনার কপাল ফেটে তো রক্ত বের হচ্ছে। সরি সরি সরি, আমি বুঝতে পারিনি যে আপনার লাগবে, আর গাড়িতে আপনি ছিলেন। প্রেম চোখ ছোট ছোট করে তাকায়, শক্ত কণ্ঠে বলে, আমি জানলে বুঝি অ্যাক্সিডেন্টটা করতে না? ঐশ্বর্য বোকা বনে গেল। এই লোকটা এত পেঁচিয়ে কথা বলে কেন? এত না ভেবে অস্থির হয়ে সে বলে, আগে চলুন তো, আপনাকে হসপিটাল যেতে হবে। আমার ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে, আর এতটুকুর জন্য হসপিটাল? নো ওয়ে। দোষটা তোমার। তুমি না এলে এতক্ষণ ঠিক অফিসে থাকতাম। আর যদি একবার মিটিং না হয় আর প্রজেক্ট রিজেক্ট হয়, তাহলে কোটি কোটি টাকা লস হবে। এমনি কাল থেকে অনেক উপকার করেছো আমায়, সো প্লিজ আর উপকার করতে যেও না। তোমার উপকারের চোটে আমাকে সর্বহারা হয়ে বসতে হবে। ঐশ্বর্য ভুরুকুসকে তাকালো। লোকটার সমস্যা কি? ঐশ্বর্য মুখের ওপর বলে বসে, আপনার সমস্যা কি? হ্যাঁ, কাল থেকে সমস্ত কথা শুনেছি আপনার। এখন আপনাকে আমার সব কথা শুনতে হবে। তাছাড়া আপনি তো আমার মতো নন যে তাড়াতাড়ি আপনার চোট সেরে যাবে। ওয়েট, হোয়াট ডু ইউ মিন? সুপারম্যান শুনেছিলাম। তুমি কি সুপার ওম্যান নাকি? তোমার তাড়াতাড়ি চোট সেরে যায়? ঐশ্বর্য থতমত খায়। গলা খাকারি দিতেই লক্ষ্য করে প্রেমের কপাল বেয়ে পড়া রক্ত। থমকে যায় ঐশ্বর্য সেখানেই। রক্ত মানে সেই নেশা, সেই তৃষ্ণা, রক্তপানের তৃষ্ণা। গলা শুকিয়ে আসছে ঐশ্বর্যের। নিজের মাথা ঝাঁকুনি দিয়ে অন্যদিকে তাকালো ঐশ্বর্য। হঠাৎ আজকে তার সাথে এমন হচ্ছে। তার বিশেষ কারণে রক্তের প্রতি সহজে আগ্রহ আসে না, কিন্তু হঠাৎ করে তার রক্তের প্রতি আগ্রহ জাগছে। শরীর মৃদু কাঁপছে তার। তৎক্ষণাৎ প্রেমের কণ্ঠে ধ্যান ভাঙে তার। ও হ্যালো, গাড়ি থেকে সরো। গাড়ি স্টার্ট দেব। পারলে নিজের ড্রেসিং আবার করাও। তোমার আঘাত পাওয়া জায়গায় আবার আঘাত লেগেছে। আমি আজকে তোমার সঙ্গে যেতে পারছি না, সরি। ঐশ্বর্য ভুরু বাঁকিয়ে তাকায় প্রেমের দিকে। এই লোকটার নিজের প্রাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মিটিং, বেশ ইন্টারেস্টিং তো। আশেপাশে তাকায় ঐশ্বর্য। তেমন কোনো মানুষ যে নেই, যারা ছিল তারা নিজ গন্তব্যে হাঁটা দিয়েছে। এটা একটা ব্যস্ত শহর। অন্যকে সাহায্য করার মতো এত সময় এদের নেই। তবে প্রেমের গাড়ির জন্য রাস্তায় বেঁধেছে ট্রাফিক জ্যাম। পিছন থেকে হর্ন দিয়ে যাচ্ছে মানুষজন। আর ঐশ্বর্যও সরছে না প্রেমের গাড়ি থেকে। এতে বিরক্ত প্রেম। এবার বেশ বিরক্তির সুরে বলে,
এবার কি রেহাই পাওয়া যাবে? ঐশ্বর্য মুচকে হাসে, মনে মনে বলে, ঐশ্বর্যের মনে যেটা ধরে সেটা তো ঐশ্বর্য থেকে রেহাই পাওয়া যায় না মিস্টার প্রেম। সো আপনার রেহাই পাওয়ার চিন্তা তো এই জীবনের জন্য ছেড়ে দিতেই হবে। বড় শ্বাস নিয়ে ঐশ্বর্য বলে। 1 সেকেন্ড। প্রেম কিছু বলতে নিতেই দেখে ঐশ্বর্য সেখানে নেই। তার পাশ থেকে ঐশ্বর্যের কণ্ঠ শুনতে পেয়ে কিছুটা চকিতে তাকায় সে। এখানে আমি। এই, তুমি আমার গাড়িতে, তাও এত তাড়াতাড়ি? মানে কিভাবে? তুমি কি মানুষ? তো কি মনে হচ্ছে আমি এলিয়েন? এখন চলুন হসপিটালে। প্রেম হতবাক, সঙ্গে এমন ঐশ্বর্যের অধিকার বোধের মতো কথা শুনে একরাশ বিস্ময় নিয়ে বলল, মানে তুমি আমার গাড়িতে আর আমি হসপিটালে যাব? আমি তোমাকে আবারও বলছি, আই অ্যাম অলরেডি লেট। আর তুমি কি করে ঠিক করতে পারো আমি কোথায় যাব না যাব? ঐশ্বর্য জোর গলায় জবাব দিল, আমি চাইলে সব ঠিক করে দিতে পারি। তুমি নামো আমার গাড়ি থেকে, এখনই নামো, নয়তো আমি রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে। নামো রাইট নাও। আমার ভালো রূপ দেখেছো, খারাপ রূপ দেখাতে বাধ্য করো না। ঐশ্বর্য এবার করুণ চোখে তাকায়, চোখে পানি আসে তার। আপনার নাম না প্রেম? নামের সাথে কাজের মিল না থাকলে কি করে হয় বলুন? প্রেম নামক মানুষের মনে প্রেম প্রেম থাকতে হয়। এভাবে কথা বলে নাকি কেউ? আমারও আঘাত লেগেছে এই অবস্থায় কার ড্রাইভ করতে। ধরেই পারবো না। আপনি একটু পৌঁছে দিয়ে আসবেন প্লিজ। শেষ কথাটা কাঁদো কাঁদো সুরে বলে ঐশ্বর্য। প্রেম ঢোক গেলে এবার। এভাবে বললে সে কি করে মানা করবে? আমতামতা করে প্রেম জবাব দেয়, ওকে, বাট তোমার গাড়ি? নো প্রবলেম, আমি আমার ড্রাইভারকে কল করে দিচ্ছি, ও এসে নিয়ে যাবে। প্রেম আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। মেয়েটার সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা না হলে বাঁচবে সে। গাড়ি স্টার্ট দিতে এই নাক টেনে চোখের পানি মুছে নিয়ে ঐশ্বর্য বিড়বিড় করে বলে, যাক বাবা, আমার অ্যাক্টিংটা মায়ের কাছে কাজে না এলেও প্রেম নামক লোকটির কাছে ঠিকই কাজে এসছে। ওনার নামটা যে ঠিক করেছে তাকে নোবেল দেওয়া উচিত। আসলেই লোকটা প্রেম, সব দিক থেকে প্রেম প্রেম ভাব আছে। কিছু বললে? ঐশ্বর্য মাথা নাড়ায়। প্রেমও নীরব হয়ে যায়। ঐশ্বর্য এবার মনোযোগ দেয় প্রেমের মুখশ্রীর দিকে। লোকটার মধ্যে আলাদা কি আছে যা রীতিমতো ঐশ্বর্যকে তার দিকে টানছে? আজ ঐশ্বর্য সব থেকে অবাক হয়েছে যখন সে সরি বলেছে প্রেমকে। ঐশ্বর্যের নিজের রক্ত যার জন্য ঝরেছে তাকে সরি বলা তো দূর, কোনোদিন প্রাণে বাঁচতে দেয়নি সে। তার স্মৃতিতে এমন কেউ নেই যাকে সে সরি বলেছে। এই শব্দটা হুট করেই যেন তার জীবনের ডিকশনারিতে উদ্ভব হলো। এ কেমন পরিবর্তন তার! প্রেম নামক ব্যক্তিটিকে ঐশ্বর্যের মনেও প্রেমের জোয়ার ডেকে আনছে। ডক্টরের কাছ থেকে ড্রেসিং করে বের হলো প্রেম এবং ঐশ্বর্য। যদিও ঐশ্বর্যের মাথায় ব্যান্ডেজের কোনো প্রয়োজন ছিল না, তবুও করতে হয়েছে প্রেমের জন্য। প্রেমের জন্য একটা স্বস্তির খবর হচ্ছে, ক্লায়েন্ট যাদের আসার কথা ছিল তার জ্যামে আটকে লেট করেছে 1 ঘন্টা মতো। ফলস্বরূপ সে এখন চিন্তামুক্ত। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই। সবেমাত্র বেডে এসে ধপ করে শুয়ে পড়ল কৌশিক। বড় বড় শ্বাস নিয়ে বলল, পুরো একদিন পর জেল থেকে ছাড়িয়ে আনলো বাবা। ওই শেখ আনন প্রেম যদি এর পিছনে না থাকতো অনেক আগেই আমি বেরিয়ে আসতে পারতাম। ওকে তো আমি ছাড়বো না। আমার প্রেস্টিজ সব শেষ করে দিয়েছে। ওর জন্য আমার বাড়ি ছেড়ে কয়েকদিনের জন্য বাংলোতে থাকতে হচ্ছে, নয়তো প্রেসের লোকেরা ঘিরে ধরবে। কিন্তু ওই মেয়েটা, ও যে মানুষ নয় সেটা আমি নিশ্চিত। ও ভ্যাম্পায়ার। আমাদের মাঝে ও কি করছে? ওর কোনো ব্যবস্থা কি করে করব? মাথার চুল টেনে ধরে কৌশিক। সে কিছু ভেবে পাচ্ছে না। কাউকে ঐশ্বর্যের কথা বললে বিশ্বাসও করছে না। নিজেকে শান্ত রেখে বলে, আগে নিজে ফ্রেশ হই, ওর কথা পরে বলবো। বেড থেকে উঠে হাতে টাওয়াল নিতে তার মনে পড়ল লাগেজটা সে বারান্দায় ফেলে এসেছে। দেরি না করে ছুটল বারান্দার দিকে আসতে লাইট অফ দেখে কিছুটা অবাক হলো কৌশিক। সে নিজে লাইটই জ্বালিয়ে ঘরে ঢুকেছিল। লাইট কি ফিউজ হয়ে গেল নাকি? কৌশিক সুইচ বোর্ডের দিকে যেতেই একটা হাড় হিম করা কণ্ঠ কানে বেজে ওঠে। লাইট অফ আমি করেছি। কৌশিকের শরীরের লোম দাঁড়িয়ে ওঠে। কাপা সুরে বলে, কে? মৃত্যু। শুনশান রাত, নীরবতা গ্রাস করছে আশপাশটা। অমাবস্যার রাতের পর হালকা চিকন চাঁদ আকাশে বিদ্যমান। আশেপাশে ঘন জঙ্গল দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে এলো এক মানবী। তার মায়াবী বড় আঁখিতে রাজ্যের ভয়াবহতা ও নির্মমতা। তার বড় বড় হাতের নখে এখনো রক্ত লেগে আছে। তা দেখে ভুরু কুচকাল সে।
চোখ বন্ধ করে মেলতেই স্বাভাবিক হলো সে। ঠোঁটের দুই ধার দিয়ে বের হওয়া দাঁত কোথাও লুকিয়ে পড়ল। লাল চোখ জোড়া পরিণত হলো সেই চিরচেনা নীল চোখ জোড়াতে। ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে নিয়ে রহস্য ঘেরা হাসি দিল সে। সেই হাসির অধিকারিণী আর কেউ নয়, ঐশ্বর্য। আমার কাছে ভুলে আর আমার অপছন্দের কিছু করার একটাই পানিশমেন্ট, মৃত্যু। বেচারা জেল থেকে বের না হলেও পারতো। হাসিটা প্রসারিত হতেই ঐশ্বর্যের চোখে মুখে আলো পড়তেই চোখ বুজে ফেলে সে। চোখ মেলতে দেখে গাড়িটা তার মাত্র 2 হাত সামনে দাঁড়িয়েছে। এর মানে গাড়ির ড্রাইভার অনেক চেষ্টায় নিশ্চয়ই গাড়ি দাঁড় করিয়েছে ভেবে মুচকে হাসে ঐশ্বর্য। সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে ক্লান্তি আর এলোমেলো চুল নিয়ে এলোমেলো পা ফেলতে ফেলতে এগিয়ে সে এক লম্বা ব্যক্তিটি প্রেম। তবে প্রেমের অঙ্গিভঙ্গি দেখে মনে হচ্ছে সে কিছুটা রেগে আছে। ঐশ্বর্য কিছু বলার আগে প্রেম নিরাশ কণ্ঠে বলল, আসলে তুমি কি আমার পিছু ছাড়বে না বলে ঠিক করে রেখেছো? ঐশ্বর্য একদম নির্লিপ্ত হয়ে বলল, এখানে আমি কি করলাম বলুন তো? আমি কি বলেছি নাকি বারবার আপনার সঙ্গে দেখা হতে পারে আমাদের ভাগ্যটাই এমন। আমাদের চাইছে বারবার দেখা হোক, সেটা ভাগ্যকে গিয়ে জিজ্ঞাসা করুন। ঐশ্বর্যের এমন কথাতে মেজাজটা আরও বিগড়ে গেল প্রেমের। এই মেয়ে সবসময় তো রিল্যাক্সে থাকে কি করে? মানে রাত প্রায় 9টা পেরিয়ে গেছে, এত রাতে এই রাস্তায় একা, তা এভাবে চলাফেরা কি করে করছে? আচ্ছা, কাল এত বড় বিপদ ঘটতো তোমার সঙ্গে, কাল তুমি বোঝোনি এই দেশ এখনও তোমাদের জন্য একা একা রাতে চলাফেরার যোগ্য হয়নি। আই নো দ্যাট তুমি বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে, বাট টাইমের দিকেও খেয়াল রাখতে পারো, এতে তোমারই লাভ। আমি কিছু করতে গেলে লাভ লসের হিসেব করি না মিস্টার লাভ, প্রেম। প্রেমের এবার কপাল চাপড়ানোর মতো অবস্থা। মেয়েটা যে শুধু উশৃঙ্খল সেটা নয়, অলরেডি প্রেম বুঝে ফেলেছে তাকে জেদি আর একরোখার অ্যাওয়ার্ড দেওয়াও যেতে পারে। সেবার কড়া কণ্ঠে বলে, গাড়ি কোথায় তোমার? গাড়ি তো সকালেই আপনার সাথে আসার সময় ড্রাইভারকে বলে সেখানে রেখে এসেছিলাম, তারপর গাড়ি কই গেল সেটা তো জানি না। বেশ ভাবুক কণ্ঠে উত্তর দিল ঐশ্বর্য। প্রেমের মেজাজ গেল চড়ে। উফ, আমি যে কেন তোমার সাথে কথা বলছি কে জানে। আমি যাচ্ছি, তোমার যা ইচ্ছে তাই করো। হ্যাঁ তাই তো করছি। প্রেম আর কথা বাড়ালো না, নিজের গাড়ির দিকে ফিরে গটগট করে হেঁটে যেতে লাগলো। ঐশ্বর্য সেই পানে মনোযোগ দিয়ে চেয়ে রইল। লোকটার হাঁটার অঙ্গিভঙ্গিও যেন মারাত্মক, নাকি ঐশ্বর্যের কাছেই তা মারাত্মক লাগছে সেটা বোঝে না ঐশ্বর্য। নিজের গাড়ির কাছে গিয়ে পিছু ফিরে তাকালো প্রেম, কিছুটা চেঁচিয়ে বলল, পরে কোনো বিপদ হলে আফসোস করবে কিন্তু। ঐশ্বর্য আবারও দায়সারাভাবে জবাব দিল, আফসোস তো আমি করব, তার জন্য আপনি চিন্তা করছেন কেন? প্রেমের মনে এবার উকি দেয় এক প্রশ্ন, সেটা হলো সত্যি তো প্রেম কেন ভাবছে? আজকাল সে অন্যদের নিয়ে বেশি ভাবে, বিশেষ করে এমন মেয়ে যার নিজেকে নিয়ে চিন্তা নেই, তাকে নিয়ে ভাবার কি দরকার? এদিকে প্রেমের যে অসহ্যকর মাথা ব্যথা শুরু হয়েছে সেটা সে ভুলেই গেছিল। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ঘুম দিতে পারলে তার শান্তি। গাড়িতে উঠে বসলো প্রেম। গাড়ির চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে গিয়েও দিল না সে। তার হাত চলছে না, মন সায় দিচ্ছে না ওই মেয়েটাকে একা ফেলে যেতে। এবার সে গাড়ির জানালা থেকে মাথা বের করে দিয়ে ঐশ্বর্যের উদ্দেশ্যে জোরে জোরে বলল, আমি সত্যি চলে যাচ্ছি কিন্তু। ঐশ্বর্য এবার চোখ ছোট ছোট করে ফেলল, শক্ত কণ্ঠে বলল, তো যান না, আপনাকে মনে হচ্ছে জাপটে ধরে আছি। এবার প্রেম মনের ওপর জোর খাটিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ফেলল। ঐশ্বর্য দুহাত জ্যাকেটের পকেটে গুটিয়ে প্রেমের কাণ্ড দেখল আর বিড়বিড় করে বলল, আর যদি উনি এখান থেকে চলে যান তাহলে ভাববো ওনাকে চিনতে ভুল করেছি আমি। কথাটুকু শেষ না হতে হতেই একটু দূরে গিয়েই থেমে গেল গাড়ি। সেখান থেকে দ্রুত গতিতে নেমে পড়ল প্রেম। ঐশ্বর্যের কাছে এসে দাঁড়িয়ে এক প্রকার ধমক দিয়ে সে বলে উঠল, এই মেয়ে যাও, গাড়িতে বসো। ধমকে কিছুটা চমকে উঠলেও হাসি পেল ঐশ্বর্যের। অথচ প্রেমের জায়গায় অন্য কেউ থাকলে সে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকতো কিনা ঐশ্বর্য জানে না। কি হলো, কথা শুনতে পাও না নাকি? গাড়িতে উঠো গিয়ে। ঐশ্বর্য হাসতে গিয়েও হাসল না, গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে উঠল গাড়িতে। পেছন পেছন প্রেমও গিয়ে উঠল। মুখ ফুলিয়ে রেখেছে সে। তার ধারণা ছিল ঐশ্বর্য নিজেই প্রেমকে ডাকবে, কিন্তু সে ভুল ছিল। ঐশ্বর্য নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নেমে যাওয়ার সময় একবার দেখে নেয় প্রেমের চেহারা। সে বোধহয় অনেকটা ক্লান্ত। সকালে যা তাড়াহুড়ো করেছিল, মাথায় ব্যান্ডেজ জলজল করছে।
সকালে ঐশ্বর্যের জন্যই তার লেগেছিল ভাবতেই অনুতপ্ত বোধ হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে যখন বাড়ির মেইন গেট দিয়ে ঢুকবে ঐশ্বর্য, তখনই ডাক পড়ে প্রেমের। তৎক্ষণাৎ পিছু ফিরে তাকায় সে। প্রেম এগিয়ে এসে ঐশ্বর্যের একটা ব্রেসলেট ধরিয়ে দিয়ে বলে, গাড়িতে পড়ে গিয়েছিলে, টেকিট। ঐশ্বর্য হাতে নেয় ব্রেসলেটটা। প্রেম ফিরে যায়, যেতে যেতে বিড়বিড় করে বলে, আর যেন এই বিপদের মুখ দেখতে না হয়। এই মেয়েটা সবসময় বিপদ নিয়ে আসে, আর আমিও তাকে ফেলতে পারি না। ও গড, হেল্প মি। গাড়ির কাছে সে পা যেন থেমে গেল প্রেমের, আর চলতে পারছে না সে। কে যেন তাকে পেছন থেকে জাপটে ধরেছে। হাত পা ঠান্ডা হয়ে এলো প্রেমের। তখনই তার কানে ফু দিল কেউ। কেঁপে উঠল সে, কানে কানে ফিসফিস করে মেয়েলি কণ্ঠ বাজল, সবার মনেই কি এভাবে প্রেম জাগান নাকি? আমার মতো এমন ভয়াবহ এক ব্যক্তিত্ব আপনার মতো একজন সাধারণ ব্যক্তিত্বে কাবু হয়ে গেছে। দেবেন কি জায়গা মনের কুঠুরিতে? আমি ভালোবেসে ফেলেছি আপনাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল প্রেমের। ঐশ্বর্যের কণ্ঠ চিনতে দেরি হলেও চিনে ফেলে সে। কষ্ট করে পিছন ফিরতেই হতভম্ব হয়ে যায় সে। আশেপাশে কেউ নেই, ঐশ্বর্যও নেই। তাহলে এতক্ষণ সে কি ভ্রমের মাঝে ছিল? মাথা ঝাঁকুনি দিয়ে প্রেম নিজ মনে বলে, সারাদিন অফিস আর ওই মেয়ের ঝামেলায় পড়ে আমার মাথা পুরোপুরি গিয়েছে। বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে। নিঝুম রাত, চারপাশে কঠিন নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে এলো একটা মন মাতানো সুরে। সিনহা ম্যানশনের এক খোলা বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে এক মারাত্মক সুন্দরী ভায়োলিন বাজাচ্ছে নিজ ছন্দে। হালকা কোঁকড়ানো খোলা চুল হালকা হাওয়ায় নিজ তালে দুলছে। বড় চোখ দুটো বুজে রাখা। সে হচ্ছে ঐশ্বর্য। এবার ঠোঁট নাড়িয়ে সে ভায়োলিনের তালে তালে সুর করে গেয়ে উঠল, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া থাক গেলে যাবি চোখের বাহিরে না। ভায়োলিন বাজানো থামল ঐশ্বর্য। এমনিতে সে এসব ভায়োলিন বাজায় না, অনুভবের ভায়োলিন এটা। হঠাৎ আর যেন মনে রং লেগেছে তার, তাই সে অনুভবের ঘর থেকে এনে ভায়োলিন বাজাচ্ছে। মুচকে হেসে ঐশ্বর্য বলে, আমার এই কঠিন হৃদয় ভেঙে প্রেমের সঞ্চার করেছেন আপনি। এই কঠিন অপরাধে এই ভ্যাম্পায়ার প্রিন্সেস ঐশ্বর্য আপনাকে ভালোবাসা নামক শাস্তিতে দণ্ডিত করবেই করবে। ভ্যাম্পায়ার কিংডমে আজ শোরগোল বেঁধেছে। সকলে হুড়হুড়ি করছে। রাজপ্রাসাদ সাজানো হয়েছে সুন্দর করে। সুন্দর রাজকীয় প্রাসাদে সকলে মিলে সাজিয়ে জায়গাটা আরও বেশি সুন্দর করে তুলেছে। চোখ ধাঁধিয়ে যাচ্ছে যার তার। তবে প্রাসাদের মূল আকর্ষণ হচ্ছে অন্য কিছু। প্রিন্সেসের জন্য রাখা আসন আজ পরিপূর্ণ। আজকে বহুদিন পর ভ্যাম্পায়ার প্রিন্সেস ঐশ্বর্যের আগমন ঘটেছে। আজ প্রায় 6 বছর পর সে এসেছে। সন্ধ্যার পরিবেশে সব সাধারণ ভ্যাম্পায়ারের সমাগম ঘটেছে। আজ 6 বছর পর সকলে এসেছে তাদের ভবিষ্যতের রানীকে দেখতে। সিংহাসনে বসে আছে ঐশ্বর্য। চোখে মুখে জড়িয়ে রয়েছে বিরক্তি। আজ তার সাজ পোশাক ভিন্ন, তার যেন অন্যরূপ প্রকাশ পেয়েছে। হলুদ রঙের জামা, যা বেশ লম্বা, পা পর্যন্ত ছড়িয়ে রাখা। মাথায় মুকুট ঝলমল করছে। গলায় চিকন একটা মালা, বেশ দামি পাথরের। হাতে চিকন ব্রেসলেট। এই প্রথম ঐশ্বর্যকে অন্যান্য ভ্যাম্পায়ারের মতো পোশাকে সাজানো হয়েছে। এমন রূপে ঐশ্বর্যকে দেখে মাধুর্য নিজেই হতবাক। তার মেয়েকে অতিরিক্ত মাত্রায় সুন্দরী লাগছে। রূপে কোনোদিনই কমতি ছিল না তার। তবে আজ অন্যরকম স্নিগ্ধতা ছুঁয়েছে ঐশ্বর্যকে। খাবার দাবারের আয়োজন করেছিল মাধুর্য। নিজ হাতে খাবারের বড় বড় প্লেটগুলো নিয়ে আসতে নিতেই এলিনা পথ আগলে দাঁড়ালো। এলিনার মুখের দিকে তাকাতেই এলিনা ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কুইন, আপনার কি মনে হয় যে কারণে এত আয়োজন সেটা কি সফল হতে পারে? সেটা সম্পূর্ণ ঐশ্বর্যের উপর নির্ভর করছে, কিন্তু এ কাজে সফল হওয়াটা জরুরি, নয়তো জানি না কি হয়ে যাবে। আমার মেয়ে আর আমার মেয়ে থাকবে কি না সেটা কেউ জানে না। ওর মনে সেই সব অনুভূতি জাগাতে হবে যা কঠিন হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দেয়। ব্যস্ত কণ্ঠে জবাব দিল মাধুর্য। তৎক্ষণাৎ এলিনা বলে উঠল, একটা জিনিস লক্ষ্য করেছেন? প্রিন্সেস ঐশ্বর্য একদম আপনার মতো দেখতে, হুবহু অন্য এক মাধুর্য।
তবে সেই মাধুর্যের সাথে এই মাধুর্যের আচরণে কোনো মিল নেই। যদি এই মাধুর্য চায় শান্তি, তবে ওই মাধুর্য চায় যুদ্ধ। তবে আপনার মতোই দেখতে তাকে, অপরূপ আছে। আশা করছি ওর জন্য একটা উপযুক্ত আর সৎ একজনের দেখা মিলবে, যে ওর মন কাড়বে। মাধুর্য হালকা হাসে। শুধু আমার মতো দেখতে নয়, আমার মতো শান্তিপূর্ণ করতে চাই তাকে। সে কারণেই তো এত আয়োজন। মাধুর্য চলে আসে। জায়গা জায়গা থেকে ছুটে এসেছে নানান রকম ভ্যাম্পায়ার। তাদের গুণের শেষ নেই। উদ্দেশ্য একটাই, তাদের প্রিন্সেসের মন জয় করতে হবে। তবে অন্যদিকে তাদের মুখের দিকে তাকানোর আগ্রহ নেই ঐশ্বর্যের। বিরক্তি তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার। অবশেষে অনুভব আর মাধুর্য এসেছে। তারা নিজেদের সিংহাসন গ্রহণ করতেই ঐশ্বর্যের আশেপাশে এসে ভিড় করলো কিছু মেয়ে ভ্যাম্পায়ার। তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ঐশ্বর্যের। যদিও ঐশ্বর্য তেমন সম্পর্ক রাখে না কারোর সাথে, তবুও অনেকে যেচে কথা বলে। ঐশ্বর্যের আশেপাশে আসন গ্রহণ করে তারা। তারপরেই বলে ওঠে, কত সুদর্শন যুবক এরা। প্রিন্সেস, তোমার এবার একজন না একজনকে পছন্দ হয়েই যাবে। তোমাদের পছন্দ হলে পছন্দ করো, আই হ্যাভ নো ইন্টারেস্ট। কিন্তু কেন? দেখো, সবাই তোমার জন্য এসেছে। ঐশ্বর্য কিছু বলল না, তবে তার মন বলে উঠল, সবাইকে তো আমার চাই না। আমার মন এত সব গুণী ভ্যাম্পায়ার চায় না। আমি যাকে চাই সে এসব গুণীদের ঊর্ধ্বে। আমার মন যে তাকে চেয়েছে। একে একে সকল সুদর্শন এবং গুণী ভ্যাম্পায়ার উপস্থিত হলো ঐশ্বর্যের সামনে। তবে ঐশ্বর্য নির্লিপ্ত। কাউকে দেখে ভুরু দুটো এবং চোখ জোড়া এমন করছে যে সেই যুবক ভয়ে পিছিয়ে যাচ্ছে। অতঃপর অন্য এক যুবক এলো ঐশ্বর্যের সামনে। ঐশ্বর্য ভুরুকুচকে তাকালো। সঙ্গে সঙ্গে যুবকটি ঐশ্বর্যের সামনে তুলে ধরল নীল গোলাপের গুচ্ছ। ঐশ্বর্য মনোযোগ দিয়ে তাকালো গোলাপের দিকে। তৎক্ষণাৎ যুবকটি বলে উঠল, এই মনোমুগ্ধকর গোলাপের মতোই সুন্দর আপনি। গোলাপ লাল রঙের হয়, তবে তা সাধারণ। এই গোলাপ অসাধারণ, আপনার মতো। ঐশ্বর্য কিছু না বললেও যুবকটির কথা বলার শেষে সে স্মিত হাসল। তারপর গোলাপের গুচ্ছ হাতে নিয়ে গোলাপের ঘ্রাণ নিয়ে পাশে তার বান্ধবীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ধরো নীল রঙের গোলাপ তোমার খুব পছন্দ, তাই না? এটা তুমি রেখে দাও। এমনিতেই তো আমি তোমাদের জন্য স্পেশাল কিছু করি না, বা ভবিষ্যতে করারও ইচ্ছে। তবে এই যুবকের দৌলতে এত সুন্দর ফুল তো পেয়ে গেলে। ঐশ্বর্যের সঙ্গিনীরা হেসে উঠল। সেই যুবকটা অপমানিত বোধ করল। সেই মুহূর্তে ত্যাগ করল সে স্থান। এভাবে একে একে নানান রকম ঐশ্বর্য কৌশলে তাড়িয়ে দিল সকল যুবককে ঐশ্বর্য। বাকি রইল না কেউ। ঐশ্বর্যের কর্মকাণ্ডে বাকি যারা ছিল তারাও পালিয়েছে। কারোর ওপর ঠান্ডা পানিও ফেলেছে ঐশ্বর্য। এই ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা পানি যেন মৃত্যু হয়ে নামছে। সকলে চলে যাবার পর হাঁপ ছেড়ে উঠে দাঁড়ালো ঐশ্বর্য। সকলের বিশেষ করে মাধুর্য আর অনুভবের উদ্দেশ্যে বলে উঠল, পরের বার এসব ড্রামা করতে কয়েকশো বার ভাববে। এসব ড্রামা আমার ভালো লাগে না, সো প্লিজ লিভ ইট। ঐশ্বর্য চোখের পলকে বেরিয়ে যায়। মাধুর্য আটকাতে চেয়েও পারে না তাকে, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই মেয়েকে আর কে বিয়ে করবে? সকলকে যে হারে অপমান করে তাড়িয়ে দিল, এখন কি হবে? ভোর হতে চলেছে। বেডে গা এলিয়ে শুয়ে আছে ঐশ্বর্য। চোখে ঘুম নেই, এপাশ ওপাশ করছে। এক সময় উঠে বসলো সে। নিজের হাতের চিহ্নের দিকে তাকালো। ভালো করে দেখে নিয়ে ভাবতে লাগলো, এটা কিসের চিহ্ন, কেন এই চিহ্ন? ভাবতে ভাবতে প্রেমের কথা মনে পড়ল তার। বেশ বিরক্ত হয়ে বলল, কি করবো আমি? আমার এমন কেন লাগছে? 2-1 দিন ধরে কি হচ্ছে আমার সাথে? কি করা উচিত আমার? কিছু বুঝতে পারছি না। উফ, কি বুঝতে পারছো না? আমাকে বলতে পারো, আমি তোমার কোনো কাজেও আসতে পারি। কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই দরজার দিকে তাকালো ঐশ্বর্য। এলিনাকে দেখে চোখ মুখ খিসে এলো তার। তোমাকে না বলেছি রাত বিরাতে এভাবে যখন তখন আমার রুমে ঢুকবে না। আই হেট ইউ। এলিনা হালকা হাসলো। ঐশ্বর্যের রুমের দরজা বন্ধ করে তার কাছে এগিয়ে এলো এলিনা। এসে বেডে বসতে বসতে বলল, তোমাকে 2-1 দিন ধরে অনেকটা অন্যরকম লাগছে। কোনো কিছু নিয়ে ভাবছো তুমি? কি নিয়ে ভাবছো? তোমাকে কেন বলবো? আহ, বলোই না। এটাও তো হতে পারে আমি তোমার চিন্তা দূর করে দিলাম। পাকা চোখে দৃষ্টিপাত করল ঐশ্বর্য। এলিনা কি কিছু বলতে পারবে? কিছুটা সন্দিহান হয়ে তাকাতেই এলিনা ভায়োলিন দেখে বলে উঠল, ব্যাপারটা কি বলো তো? আজকাল ভায়োলিনের সুরেও তুলছো কিংয়ের মতো।
তেমন কিছু না, জাস্ট জাস্ট ঐশ্বর্য এবার আকপাস না ভেবে এক নিঃশ্বাসে বলতে শুরু করে, আই হ্যাভ আ বিগ কনফিউশন। কি নিয়ে? আমি একটা মানুষের পাল্লায় পড়েছি, একটা সাধারণ মানুষ। আমাদের মতো এত শক্তি ওরা নেই, তবে এই মানুষের জগতে সমস্ত পাওয়ার থাকা সত্ত্বেও কোথাও যেন উনি অন্যের মতো না। আমার মতো একজনকে গুনে গুনে 3 বার হেল্প করেছেন। ওনার এক মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আমাকে গ্রাস করেছে। আমি ওই মানুষটার প্রতিটা পদক্ষেপে নিঃশেষ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে ওই লোকটা আমি কিছুই না। এটা কিসের ইঙ্গিত? এলিনা ঐশ্বর্যের এমন কথা শুনে অনেকটা আশ্চর্য হলো। হাঁ হয়ে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ঐশ্বর্য তা খেয়াল করে এলিনার কাঁধে ধাক্কা দিয়ে বলল, তুমি নাকি হেল্প করবে? এই তার নমুনা? বেরিয়ে যাও তাহলে। ধ্যান ভাঙলে এলিনার। নিজেকে ধাতস্থ করে বলে উঠল,